ইকো রিসোর্ট হইবার কথা 18 সালে। ইটার লেগে বরাদ্দ হয়েছে 1 কোটি টাকা। কত হয়েছে? আজকে গিয়া দেখি আমি 1 কোটি টাকার মধ্যে 80 লাখ টাকা দিয়ে একটা পুকুর খনন করছেন। আমি জিগাইলাম পুকুর খনন করতে অত টাকা লাগে কিতা? কয়টা খনন না, এটা পুকুর আসিলই, মানে পুকুর আসিল, ইটারে আবার পুকুর খনন করছেন, কইরার টাকা নাই 80 লাখ। এই চলমান সংসদ থেকে প্রধানমন্ত্রী হওয়ার আগ্রহ প্রকাশ করা হয়, তাহলে বর্তমানে যারা সংসদ সদস্য রয়েছেন তাদের মধ্য থেকে কে বা কারা এই প্রধানমন্ত্রী পদে মনোনীত হওয়ার ক্ষেত্রে যোগ্যতম, দৌড়ে এগিয়ে আছেন বা অনেকের পছন্দের? ব্যারিস্টার সুমন বয়সে তরুণ, আওয়ামী লীগ করতেন বা ছাত্রলীগ করতেন, তিনি আলোচনায় আসেন মূলত ফেসবুকের কল্যাণে। হবিগঞ্জের যে আসন থেকে তিনি একজন সাবেক সংসদ সদস্য এবং প্রতিমন্ত্রী, তাকে পরাজিত করে যে বিপুল ভোটে জয়লাভ করেছেন, এটি বাংলাদেশের ইতিহাসে বিস্ময়কর। অভিনব জনপ্রিয়তা তার রয়েছে। সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। বিরুর শুরুতে আপনারা গোলাম মৌলা রনির কথাগুলো শুনেছেন। উনি কিন্তু সাবেক এমপি। এখন উনি কিছু ইঙ্গিতপূর্ণ কথা বলেছেন যে আমাদের প্রধানমন্ত্রী যদি না থাকে, প্রধানমন্ত্রীর অবর্তমানে প্রধানমন্ত্রীর দায়িত্বটা কে পাইতে পারে, কে নিতে পারে, কে নিলে ভালো হয়, এখানে যোগ্য নেতাকে, যোগ্য লোকটা কে, এমন ধরনের কথা কিন্তু উল্লেখ করেছেন। এখানে সব কথা না বাড়িয়ে একটি কথা বলি, যে কথাটা উল্লেখযোগ্য কথা। উনি এমন ধরনের উল্লেখযোগ্য কথা বলেছেন, ইঙ্গিত দিয়ে কথা বলেছেন যে ব্যারিস্টার সুমনের মতন লোক যদি থাকে তাহলে হয়তো সংসদ নির্বাচনে সেই প্রধানমন্ত্রীর দায়িত্বটা যদি বাংলার ফাটাকেষ্ট ব্যারিস্টার সুমনকে দেওয়া যায় তাহলে হয়তো আমাদের দেশের এতটা অধপতন হতো না, এই দেশটা সচল হতো, এই দেশের মানুষ ভালোভাবে চলতো, ভালো কিছু করতো। ক্ষমতার লোভ তো অনেক মানুষই করে, কিন্তু ক্ষমতা পাইলে সেই ক্ষমতার অপব্যবহার করলে তো আর সেই ক্ষমতাকে ক্ষমতা বলে না, সেই ক্ষমতাকে বলে দুর্নীতি, জুলুমবাজি। সম্মানিত দর্শক, এ নিয়ে বেশি কথা না বাড়ি আসুন যেই গোলাম মৌলা রনি যে কথাগুলো বলেছেন, কী কথা বলেছেন এবং ব্যারিস্টার সুমনকে ইঙ্গিত করে কি বলেছেন, আমরা সেই কথাগুলো শুনে আসি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, বাংলাদেশের প্রেক্ষাপটে আজকের যে প্রসঙ্গটি নিয়ে আলোচনা করছি, এটি খুবই একটি ব্যতিক্রমধর্মী আলোচনা, কিন্তু নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ এবং গুরুত্বপূর্ণ। আলোচনা শুনলেই বুঝতে পারবেন। আমাদের বর্তমান প্রধানমন্ত্রী তার অবর্তমানে যদি এই চলমান সংসদ থেকে প্রধানমন্ত্রী হওয়ার আগ্রহ প্রকাশ করা হয়, তাহলে কারা কারা সেই আগ্রহ প্রকাশ করবেন? কিংবা আওয়ামী লীগের মধ্য থেকে যদি সুযোগ হয় বিকল্পভাবে কাউকে মনোনয়ন দেওয়ার, সেক্ষেত্রে কি হতে পারে? অথবা ধরুন যদি পার্লামেন্টারি কু হয়, যেভাবে পাকিস্তানে হয়েছে ইমরান খানের বিরুদ্ধে, তো সেই ধরনের পার্লামেন্টারি যদি কু হয়, তাহলে বর্তমানে যারা সংসদ সদস্য রয়েছেন তাদের মধ্য থেকে কে বা কারা এই প্রধানমন্ত্রী পদে মনোনীত হওয়ার ক্ষেত্রে যোগ্যতম, দৌড়ে এগিয়ে আছেন বা অনেকের পছন্দের? এই বিষয়গুলো নিয়ে আসলে খোলামেলা আলোচনার প্রয়োজন আছে। আপনারা জানেন যে এইবার যে ডামি নির্বাচন হয়ে গেল, সেখানে এই ডামি নির্বাচন নিয়ে দেশ বিদেশে নানা রকম জটিলতা, নানা রকম বদনামি, দুর্নামি এগুলো থাকা সত্ত্বেও বেশ কয়েকটি জায়গাতে একেবারে সুষ্ঠু নির্বাচন হয়েছে এবং এই নির্বাচনে তুমুল প্রতিযোগিতার মাধ্যমে সারা দেশবাসীকে আশ্চর্য করে যারা সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন, তাদের মধ্যে 1 নম্বর প্রধানতম ব্যক্তি হলেন বাংলাদেশের স্বনামধন্য ব্যবসা প্রতিষ্ঠান হামিম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক জনাব একে আজাদ। তো হামিম গ্রুপের মালিকানাধীন
একটি টিভি চ্যানেল রয়েছে নিউজ 24, চ্যানেল 24, এবং একটি পত্রিকাও আছে দৈনিক সমকাল। মিডিয়া জগতে এই দুটো প্রতিষ্ঠানের যথেষ্ট সুনাম রয়েছে। আর বাংলাদেশে যেগুলো যে সকল বাণিজ্যিক প্রতিষ্ঠান খুব অল্প সময়ের মধ্যে একেবারে শীর্ষে চলে গেছে এবং যাদের বিরুদ্ধে ব্যাংক ডাকাতি, শেয়ার মার্কেট লুট, বিদেশে টাকা পাচার, নানা রকম দুর্নামি বদনামি নেই, পরিশ্রম করে মাথার ঘাম পায়ে ফেলে যারা শূন্য থেকে একেবারে মহাকাশে উঠেছেন সফলতার স্বর্ণ শিখরে, সেই প্রতিষ্ঠানগুলোর মধ্যে হামিম গ্রুপ ওয়ান অফ দ্য টপ 3, বাংলাদেশের 1, 2, 3 এরকম 3টি বিখ্যাত কোম্পানির মধ্যে তার কোম্পানি রয়েছে, এবং যেখানে অলমোস্ট প্রায় 70-80 হাজার লোক চাকরি করেন। দ্বিতীয়, ব্যারিস্টার সুমন, বয়সে তরুণ, আওয়ামী লীগ করতেন বা ছাত্রলীগ করতেন। তিনি আলোচনায় আসেন মূলত ফেসবুকের কল্যাণে। হবিগঞ্জের যে আসন থেকে তিনি একজন সাবেক সংসদ সদস্য এবং প্রতিমন্ত্রী, তাকে পরাজিত করে যে বিপুল ভোটে জয়লাভ করেছেন, এটি বাংলাদেশের ইতিহাসে বিস্ময়কর। অভিনব জনপ্রিয়তা তার রয়েছে। অভিনব বললাম এই কারণে যে এ মানের কোনো সেলিব্রিটি, ফেসবুক সেলিব্রিটি, সোশ্যাল মিডিয়াতে সেলিব্রিটি, তারা জাতীয় নির্বাচনে জনগণের ভোট পেতে পারে এই ধারণাটাই মানুষ কল্পনা করতে পারেনি কেউ। ফেসবুকে কেউ লাইভ করছে, পোস্ট দিচ্ছে, ইউটিউবিং করছে। সাধারণত আমাদের দেশের যারা মূলধারা সাংবাদিক, তারপর অন্যান্য যারা রয়েছেন, তারা সবসময় এদেরকে ঠাট্টা এবং মস্কারা করতেন যে এদের আর খেয়ে দিয়ে কোনো কাজ নেই, এই কাজ করছে। তো সেই ফেসবুককে কেন্দ্র করে জনাব সুমন সারা দেশে যে নিজের যে পরিচিতি এবং ব্যাপ্তি তিনি ঘটিয়েছেন, তার সঙ্গে সঙ্গে তিনি যথেষ্ট যোগ্যতা অর্জন করেছেন এবং তাকে নিয়ে প্রচুর ট্রল হয়েছে, অনেক নেতিবাচক গালাগাল দেওয়া হয়েছে, কিন্তু তিনি থেমে থাকেননি। তিনি তার কাঙ্ক্ষিত মাকামে তিনি এগিয়ে গেছেন এবং তার সবচেয়ে বড় সফলতা হলো জনগুরুত্বপূর্ণ বিষয় এবং জনপ্রিয় বিষয়, এই দুটো তিনি বুঝতে পারেন। কোনটি জনগুরুত্বপূর্ণ এবং জনপ্রিয় একই সঙ্গে, অর্থাৎ ফেসবুকে এমন একটা বিষয় তিনি আনলেন, তুলে ধরলেন যেটি যথেষ্ট জনপ্রিয়তা পায় এবং একই সঙ্গে জনগুরুত্বপূর্ণ, ফলে তাকে অ্যাভয়েড করার বা তার কন্টেন্টগুলো অস্বীকার করার কোনো উপায় থাকে না। এবং তার সেই জনপ্রিয়তাকে কেন্দ্র করে তিনি তার যে আইন পেশা, সেই আইন পেশাটাকে তিনি বেশ শানিত করেছেন। তিনি সচ্ছল এবং ধনী ব্যক্তি। আমাদের সমাজে দরিদ্র লোকের কোনো খাবার নেই। আপনি যত জ্ঞানী হন না কেন, পণ্ডিত হন না কেন, আপনার যদি টাকা পয়সা না থাকে কেউ আপনাকে জিজ্ঞাসা করবে না। তো সেই দিক থেকে সুমন সাহেবের যে জনপ্রিয়তা এবং তার যে নেম অ্যান্ড ফেম, এগুলোকে ম্যাটারাইজ করার জন্য যে অর্থ দরকার, খুব বেশি দরকার নয়, যতটুকু দরকার, ভালো একটা গাড়ি, সুন্দর একটা বাড়ি, সুন্দর একটা অফিস, এবং নেতাকর্মীদের জন্য, দেশ জাতির জন্য কিছু খরচ করা, এর জন্য যে টাকা দরকার সেটা তার আছে। ফলে তিনি ত্রিমাত্রিক হয়ে ঘটাঘট ফটাফট করে তিনি এগিয়ে গিয়েছেন। আবার আওয়ামী লীগের যে সকল লোক স্বতন্ত্র হিসেবে নির্বাচিত হয়ে আসছেন, শয়নের স্বপ্নে আওয়ামী লীগেরই স্বপ্ন দেখেন, তাদের মতো নন। তাদের মধ্যে একটা বারুদ আছে, তাদের মধ্যে একটা স্পিরিট আছে, তাদের মধ্যে একটা কৌশল আছে, এবং দে আর প্লেয়ার, গুড প্লেয়ার, তারা ভালো খেলতে জানেন। এবং তারা এই সংসদ সদস্য হয়ে চুপচাপ যে বসে আছেন, আই ডু নট থিঙ্ক সো, তারা বসে নেই, তারা তাদের মতো করে কল্পনা করছেন, চেষ্টা করছেন। সুমন আগামীতে আওয়ামী লীগের মনোনয়ন চাইবেন, পাবেন, এটি সুয়ের ছিদ্র দিয়ে উট ঢোকার যে সম্ভাবনা, তার চেয়েও কম সম্ভাবনা। কাজেই সুমনকে এভাবে স্বতন্ত্র অথবা নতুন একটা দল করতে হবে, অথবা বিকল্পভাবে এই যে সে যে সময়টা, এই গোল্ডেন এরাটা তাকে কাজে লাগাতে হবে। এবং এই সময়টাকে তিনি যদি কাজে না লাগাতে পারেন, তাহলে দেখা যাচ্ছে যে আওয়ামী লীগের মধ্যে তার যারা প্রতিদ্বন্দ্বী রয়েছেন, জলস্থলে অন্তরিক্ষে তারপরে এমন আক্রমণ চালানো হবে যে 1-2 বছর পর তিনি নিজেই ইস্তফা দিয়ে, এই মানে যাকে বলে যেভাবে তাকে যে যুদ্ধ অপরাধীদের যে ট্রাইব্যুনালে নিয়োগ দেওয়া হয়েছিল, সেখান থেকে যেভাবে তিনি পদচ্যুত হয়েছিলেন,
যেভাবে যুবলীগের কেন্দ্রীয় কমিটি থেকে তিনি যেভাবে পদচ্যুত হয়েছিলেন, একইভাবে এই পার্লামেন্ট থেকেও তাকে চলে যেতে হবে। এটা সুমন জানেন, এবং সুমন জানেন যে পার্লামেন্টে যদি তাকে থাকতে হয়, তাকে যে পরিমাণ দালালি করতে হবে, যদি সেটা করতে হয় তাহলে তার আইন, পেশা, অর্থ এবং সবকিছু ঝুঁকির মধ্যে পড়বে। আর রাজনীতিতে আওয়ামী লীগের যে ভবিষ্যৎ, এটা আরো বেশি ঝুঁকির মধ্যে। ফলে এই দুইয়ের মধ্যে তাকে জনপ্রিয়তা এবং প্রচার, প্রোপাগান্ডা এবং ফেসবুক, পেশা, এটি নিয়ে তাকে বেঁচে থাকতে হচ্ছে। এবং সেখানে সালাম মুর্শিদের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করা দলীয় সংসদ সদস্য, আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য, বসুন্ধরার বিরুদ্ধে বক্তব্য দেওয়া, আবার সাবেক আইজি বেনজির বিরুদ্ধে দুদকে নালিশ করা, এইগুলো সবই তার চ্যালেঞ্জিং। এবং অতি সম্প্রতি আমরা যেটা দেখলাম সেটা হলো তিনি যে শৈলকুপাতে একটা নির্বাচন হতে যাচ্ছে, সেখানে তার অত্যন্ত ঘনিষ্ঠ একজন লোককে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ার ব্যাপারে তিনি তদবির করছেন, এবং আমি শিওর আওয়ামী লীগের মনোনয়ন সে পাবে না, এবং ব্যারিস্টার সুমন তাকে স্বতন্ত্র দাঁড় করিয়ে সেখানে সে প্রোপাগান্ডা চালাবে। এভাবে তার যারা সহযোগী আছে, সমমনা আছে, তাদেরকে কেন্দ্র করে সে যদি সারা বাংলাদেশে ইনিশিয়াল স্টেজে এই আগামী 5 বছরে 10-15টা সে সংসদ সদস্য ম্যানেজ করে ফেলতে পারে, এটা বিকজ অনেক বয়স্ক লোক আছে, এমনি প্রকৃতির কারণে মরে যাবে অনেকে, তো সেই উপনির্বাচনে গিয়ে যদি সে সেখান থেকে পাশ করে আসতে পারে তাহলে একটা বিপ্লব শুরু হবে, যেটা কিনা তার যে বয়স সেখানে ইমরান খানের পরিণতি সে ভোগ করতে পারে বা সফলতা ভোগ করতে পারে, অথবা আম আদমি পার্টির যে কেজরিওয়াল সেই ভূমিকা পালন করতে পারে। এবং তিনি যখন এরকম ভালো কিছু করবেন, তার সঙ্গে রাজপথ অন্যান্য যারা যুবক আছেন, ভিপি নূর আছেন, জুনায়েদ সাকি আছেন, তারা হয়তো তার সঙ্গে একত্র হয়ে যাবেন, একটা কোলাবোরেশন হয়ে যাবে রাজনৈতিক। অন্যদিকে একে আজাদ ব্যবসায়িক সেক্টর, মিলিটারি ব্যুরোক্রেসি এবং সিভিল ব্যুরোক্রেসির মাস্টার মাইন্ড। তার যে বয়স, এবং তিনি আভিজাত্যের অর্থ এবং বিত্তের বাংলাদেশে একেবারে সর্বোচ্চ পর্যায়ে তিনি আছেন। অনেকে হয়তো সালমান এফ রহমানের কথা বলেন, অনেকে হয়তো বসুন্ধরার কথা বলেন, এস আলমের কথা বলেন, বাট তারা পাবলিকলি নট ওয়েল অ্যাকসেপ্টেড, এবং তাদের রেপুটেশনও অত ভালো না। যোগ্য এবং জনপ্রিয় লোকের মধ্যে আমি এই দুজনের চেয়ে যোগ্যতম এবং জনপ্রিয় লোক দেখছি না। তো কাজেই রাজনীতির যে অঙ্গনে একটা বিকল্প শক্তি বা তৃতীয় ধারা সৃষ্টি করার ক্ষেত্রে এই দুজনে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। আর যদি কখনো কোনো পরিস্থিতির সৃষ্টি হয়, কোন বনেগা প্রাইম মিনিস্টার, কোন বনেগা প্রধানমন্ত্রী, কোন বনেগা ওজিরে আজম, এরকম যদি একটি অবস্থা সৃষ্টি হয়, এবং সেক্ষেত্রে যদি যারা কর্তৃপক্ষ তখন হবেন, কর্তা ব্যক্তি হবেন, তাদের যদি পছন্দের কোনো অপশন থাকে, সেক্ষেত্রে এই দুই ব্যক্তি পছন্দের শীর্ষে রয়েছেন এই দামি সংসদে, এতে কোনো সন্দেহ নাই। এটা জাস্ট একটা বিশ্লেষণ, কারোর সাথে আলোচনা নয়, কাউকে প্রভোগ করা নয়, কাউকে উৎসাহিত করা নয়, কারোর পক্ষে তেল মেরে দালালি করা নয়। এটাই হলো আমার দৃষ্টিতে বাস্তবতা। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন আর হেফাজত।